দেখো আজ কি করাবো, দেখো তোমাদের আজ একটু ত্রিভুজ সম্পর্কে বলবো। কি বলবো? ত্রিভুজ সম্পর্কে বলবো। ত্রিভুজের কি প্রপার্টিস, কত রকমের ত্রিভুজ হয়, ত্রিভুজের ক্ষেত্রে অন্তঃকেন্দ্র কি, পরিকেন্দ্র কি, ভর কেন্দ্র কি, লম্ব কেন্দ্র কি, সিমিলার ত্রিভুজ কাকে বলে বা সাদৃশ্য ত্রিভুজ কাকে বলে, সর্বসম ত্রিভুজ কাকে বলে, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জাস্ট একটু ধারণা দেবো ছোট করে। তাহলে ত্রিভুজ যদি বলি, যে ত্রিভুজের প্রথমেই যদি বলি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজ এবিসি, এই এবিসি ত্রিভুজের তিনটে কোণ, এই একটা কোণ, এই একটা কোণ আর এই একটা কোণ। এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি সমান সমান কত? 180 ডিগ্রি। তো আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের কোণগুলোর যোগফল কত, একটা ত্রিভুজের সমস্ত অন্তঃকোণগুলোর যোগফল কত আমরা জানি 180 ডিগ্রি। অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল সি সমান সমান কি? 180 ডিগ্রি। এটা একটা প্রপার্টিস বা ত্রিভুজের একটা বৈশিষ্ট্য ক্ষেত্রে বলতে পারি। আবার বলতে পারি কি, ত্রিভুজের দুটো বাহুর যোগফল, দুটি বাহুর যোগফল কি হবে? দুটি বাহুর যোগফল সর্বদা কি হবে? গ্রেটার দেন হবে, বেশি হবে কার অপেক্ষা? তৃতীয় বাহু অপেক্ষা, তৃতীয় বাহুর থেকে। এই কনসেপ্টের উপর অনেক কোশ্চেন আছে পরীক্ষার ক্ষেত্রে, যে বলে দেয় যে নিচের কোন ত্রিভুজটা হওয়া সম্ভব না। কি কনসেপ্টের উপর অনেক সময় যায়, এই কনসেপ্টের উপরই দেয় যে দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বড় হবে। আবার ঘুরিয়েও বলতে পারি এটা আবার ঘুরিয়েও বলতে পারি যে দুটি বাহুর বিয়োগফল, দুটি বাহুর বিয়োগফল কি হবে? সর্বদা কি হবে? লেস দেন হবে কার থেকে? তৃতীয় বাহুর থেকে, তৃতীয় বাহুর থেকে। তাই ছোট একটা কনসেপ্ট, ত্রিভুজের শুরু করার আগে প্রথমে একটা ছোট কনসেপ্ট যে ত্রিভুজের তিনটে বাহুর যোগফল কত? 180 ডিগ্রি। ত্রিভুজের দুটি বাহুর যোগফল সর্বদা কি হয়? তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আর দুটি বাহুর বিয়োগফল কি হবে? তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে, তাই না? ত্রিভুজকে আমরা দু রকম ভাবে ভাগ করতে পারি, এক কোণের উপর নির্ভর করে ভাগ করতে পারি, আর এক বাহুর উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে ভাগ করতে পারি। যদি বলি কোণের উপর নির্ভর করে ত্রিভুজকে ক ভাগে ভাগ করতে পারি, তাহলে প্রথমে সেটুকুনি বলি যে কোণের উপর নির্ভর করে ত্রিভুজকে ক ভাগে ভাগ করা যায়। তাহলে কোণের উপর ভিত্তি করে বা নির্ভর করে ত্রিভুজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। এক আমরা কি বলি যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, তাই না? কি বলি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটা কোণ সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের একটা কোণ সাপোজ যদি বলা একটা কোণ 30 ডিগ্রি, বা সূক্ষ্মকোণ কি? যে ত্রিভুজে একটা কোণ সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সূক্ষ্মকোণ কি? 90 ডিগ্রির থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। তাই কোনো ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে ছোট হয় তাকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। তাই কোণের উপর ডিপেন্ড করে 1 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। দ্বিতীয় কি বলতে পারি? স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি? স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, তাকে আমরা কি বলি? স্থূলকোণী ত্রিভুজ বলি। তাহলে স্থূলকোণটা কি? স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে যে সমস্ত কোণগুলো বড়, সেই কোণগুলোকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। তাই 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলবো? স্থূলকোণ বলবো। তাহলে ধরো যদি এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি না হয়ে সাপোজ যদি বলি এই অ্যাঙ্গেলটা আমার 100 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে এটা বড়, তাহলে আমরা ত্রিভুজটাকে কি বলবো? স্থূলকোণী ত্রিভুজ বলবো। 3 নম্বরে কি আছে? সমকোণী ত্রিভুজ। তোমরা সবাই জানো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, সাপোজ ধরো এটা 90 ডিগ্রি, তাহলে তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। যেটা কি হয়? 90 ডিগ্রি সমান হয়। 90 ডিগ্রি সমান কোণকে আমরা কি বলি? সমকোণ বলি। যদি কোনো কোণ 90 ডিগ্রি হয় তাই কি বলি? সমকোণ বলি। আর যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। আবার বাহুর উপর নির্ভর করেও ত্রিভুজকে প্রধানত আমরা 3 ভাগে ভাগ করি। যে কার ত্রিভুজের কটা বাহু? ত্রিভুজে আমরা সবাই জানি 3টে বাহু। সেই ত্রিভুজের 3টে বাহু সমান, কোন দুটো সমান কোনটা অসমান তার উপর নির্ভর করে কি ভাগ করা হয়? কোণের উপর নির্ভর করে, বাহুর উপর নির্ভর করে আমরা ত্রিভুজকে 3 ভাগে ভাগ করি। এক যদি বলি যে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের 3টে বাহুই সমান, তাকে আমরা কি বলবো?
সমবাহু ত্রিভুজ বলবো। যদি উদাহরণস্বরূপ বলি যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি একটা বাহু, এই এবি একটা বাহু সমান সমান বিসি একটা বাহু, আবার সমান সমান বলতে পারি এসি একটা বাহু। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে আমরা কি বলবো? সমবাহু ত্রিভুজ বলবো, তাই না? সমকতা মানে কি? সমান। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলবো। নেক্সট যদি বলি যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুটো কোণ, সমদ্বি মানে কি? দুই। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে আমরা কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। যদি উদাহরণস্বরূপ বলি যে ধরো সমবাহুর ক্ষেত্রে যদি এটা উদাহরণ দিয়ে বলতাম যে এটা 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার, তাহলে এটা কি হতো? সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে? দুটো বাহু সমান, তাহলে আমি বলতে এই দুটো বাহু সমান, এটা আমি করে দিলাম 4 সেন্টিমিটার। যে ত্রিভুজের দুটো বাহু সমান তাকে আমরা কি বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। আর একটা কি হয়? বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের তিনটে বাহুই কি? অসমান বা সমান নয় তাকে আমরা কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। যদি বলি যে এটা 4 সেন্টিমিটারই থাক, এটা যদি আমি 5 সেন্টিমিটার বলি, আর এটা যদি 3 সেন্টিমিটার বলি, তাহলে এটা আমাদের কি ত্রিভুজ হয়ে যাবে? বিষমবাহু ত্রিভুজ হয়ে যাবে, কারণ এর তিনটে বাহু তিন রকম। তাহলে আমি বলতে পারি ত্রিভুজ এবিসির এবি নট ইকুয়াল কি হবে? বিসি, বিসি নট ইকুয়াল সিএ, তাই না? তাহলে সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি? যে ত্রিভুজের তিনটে বাহুই অসমান তাকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, পরিসীমা কি, বা এর অন্তঃবৃত্তর ক্ষেত্রফল কত, পরিবৃত্তের ক্ষেত্রফল কত, ঠিক আছে, এই সমস্ত সূত্রগুলো যেগুলোতে আছে নেক্সট ভিডিওতে যখন সূত্রের কথা বলবো যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সমদ্বিবাহু সমকোণী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি, সেই সমস্ত কোশ্চেনগুলো পরের ভিডিওতে বানিয়ে দেবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল কটা একটু মানে প্রপার্টিস কটা একটু বলে নিই। এরপর দেখো ত্রিভুজের প্রপার্টিজের ক্ষেত্রে আর কি বলতে পারি? ত্রিভুজের প্রপার্টিজের ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের খুব প্রবলেম করে। যেমন কি প্রবলেম করে? যখন দেয় সেন্টারয়েড কি, তাই না, বা ভরকেন্দ্র কি, তখনও দেয় কি যে লম্ব কেন্দ্র কি বা অর্থ সেন্টার কি। তাহলে আগে বুঝি যে সেন্টারয়েড আর অর্থ সেন্টার কি। যদি সেন্টারয়েড বা ভরকেন্দ্রর কথা বলি, যে ভরকেন্দ্র জিনিসটা কি, ভরকেন্দ্র বা সেন্টারয়েড। সেন্টারয়েড জিনিসটা কি? সাপোজ ধরো একটা ডায়াগ্রাম এঁকে নিয়ে আগে তারপর জিনিসটা বললে ভালো হবে। ধরো এটা এবিসি ত্রিভুজ। তাহলে কোনো ত্রিভুজের বাহুগুলির মধ্যমা যে বিন্দুতে ছেদ করে, বাহুগুলির মধ্যমা থেকে অঙ্কিত কোনো রেখা যে বিন্দুতে ছেদ করে তাকে আমরা কি বলবো? ভরকেন্দ্র বলবো। যদি ডায়াগ্রামে বলি এবি একটা বাহু, এর মধ্যমা কি বলতে পারি? আমার এখানে ডি। এসি একটা বাহু, এর মধ্যমা এখানে বলতে পারি, আর বিসি বাহুর মধ্যমা যদি ধরি এফ। এর এই তিনটে বাহুর মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে, মধ্যমাগুলোকে যদি আমি প্রসারিত করি, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুকে আমরা কি বলবো? সেই বিন্দুকে আমরা বলবো ভরকেন্দ্র বা সেন্টারয়েড। তাই ত্রিভুজ এবিসির এবি বাহুর উপর কি বললাম? এবি বাহুর মধ্যমা ডি থেকে টানা হয়েছে, বিসি বাহুর মধ্যমা এফ থেকে টানা হয়েছে, এবং এসি বাহুর মধ্যমা এফ থেকে টানা হয়েছে। এবং মধ্যবিন্দুগুলো মধ্যবিন্দুগুলো সব বুঝতে পারছো নিশ্চয়? এই মধ্যবিন্দু থেকে অঙ্কিত রেখা যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে কোন বিন্দুতে ছেদ করেছে? জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে জি হচ্ছে এদের কি? ভরকেন্দ্র। জি হচ্ছে কি? ভরকেন্দ্র। একটু ওলটপালট হয়ে যাবে কিন্তু ভালো করে শুনবে। জি হচ্ছে বাহুর মধ্যবিন্দু থেকে টানা, বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত যে রেখাগুলি, যে মানে বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত রেখার ছেদন বিন্দুকে আমরা কি বলবো? আমরা বলবো সেন্টারয়েড। মানে গুদা বাংলায় বাহুর মধ্যবিন্দু, এই বাহুটা মধ্যবিন্দু ডি, এই বাহুটা মধ্যবিন্দু এফ, এই বাহুটা মধ্যবিন্দু এফ থেকে অঙ্কিত যে রেখা আমাদের মধ্যখানে গিয়ে ছেদ করে তাকে আমরা কি বলবো? সেন্টারয়েড বলবো। গুদা বাংলায় বুঝিয়ে ভাষার মতো, অঙ্কের ভাষা একটু আলাদা হবে, তাই না? ভরকেন্দ্র জিনিস বোঝা গেছে। এবার যদি বলি যে অর্থ সেন্টার কি, বা বাংলায় যদি বলি
যে অর্থ সেন্টার, অর্থ সেন্টার বা বাংলায় হচ্ছে লম্ব ছেদ্র। লম্ব কি বলা হয়? লম্ব, বাংলায় বলা হয় লম্ব কেন্দ্র। কি বলা হয়? লম্ব কেন্দ্র। অর্থ সেন্টারকে বাংলায় বলা হয় লম্ব কেন্দ্র। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজে কেন একটা ডায়াগ্রাম বুঝলেই শুধু বুঝে যাবে। তাহলে ত্রিভুজ এবিসির শীর্ষবিন্দু থেকে, কি বললাম? ত্রিভুজ এবিসির শীর্ষবিন্দু থেকে। তাহলে কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু কোনটা? এই ত্রিভুজের এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু, এই একটা শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে অঙ্কিত বিপরীত বাহুর উপর লম্বভাবে ছেদ করবে। কি করবে? আবার একবার বলি, এবিসি একটা ত্রিভুজ, তাহলে এবিসি ত্রিভুজের কোনগুলো শীর্ষবিন্দু? এই একটা শীর্ষবিন্দু, বি এর এইখানে একটা শীর্ষবিন্দু, সি এর একটা শীর্ষবিন্দু। তাহলে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত রেখা বিপরীত বাহুর উপর, এই শীর্ষবিন্দুর বিপরীত বাহু কোনটা? বিসি বাহু। এর উপর লম্বভাবে ছেদ করবে এবং প্রত্যেকটা যদি শীর্ষবিন্দু থেকে অঙ্কিত রেখা বিপরীত বাহুর উপর লম্বভাবে ছেদ করে এবং তিনটে বাহু যেখানে আমার মিলিত হবে সেটাকে আমরা কি বলবো? এই শীর্ষবিন্দু থেকে টানা হচ্ছে, শীর্ষবিন্দুর উপর এখানে লম্ব হবে, সেটা কি বলবো? আমরা সেন্টারয়েড বলবো। কি বলবো গোদা বাংলায়? যদি নাম দিই জি হবে আমাদের এখানে সেন্টারয়েড। কি হবে? আমি ভর কেন্দ্রের সময় বলেছিলাম এবি বাহুর মধ্যবিন্দু থেকে, এখানে কি বলছি? যে শীর্ষবিন্দু কোনটা? এ বি সি। এই শীর্ষবিন্দু থেকে অঙ্কিত কোনো রেখা বিপরীত বাহুর উপর লম্বভাবে ছেদ করবে। কি করবে? বিপরীত বাহুর উপর লম্বভাবে, মানে 90 ডিগ্রি, নবভাবে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, লম্বভাবে ছেদ করবে। এবং এই প্রত্যেকটা শীর্ষবিন্দু থেকে অঙ্কিত বিপরীত বাহুর উপর যে লম্বভাবে আঁকা হচ্ছে, সেটা তিনটে বিন্দু বা তিনটে রেখা যেখানে ছেদ করবে, সেটা আমাদের কি হচ্ছে? অর্থ সেন্টার। তাহলে কি মনে রাখতে হবে? শীর্ষবিন্দু থেকে টানবো বিপরীত বাহুর উপর লম্বভাবে এবং তিনটে রেখায় যেখানে মিলিত হবে সেখানে কি বলবো? আমরা বলবো অর্থ সেন্টার। যখন পরবর্তীকালে বলবো অর্থ সেন্টার, তখন তুমি যেন বুঝে যাবে এই জিনিসগুলো, তাই না? তো এটা হচ্ছে অর্থ সেন্টার। এরপর কি আছে আমাদের? যে ইন সেন্টার কি আর সার্কুম সেন্টার কি? তাহলে ইন সেন্টার বাংলায় একে কি বলা হয়? অন্তঃকেন্দ্র, তাই না? তাহলে অন্তঃকেন্দ্র বলতে আমরা কি বুঝবো? আগে অন্তবৃত্ত বুঝবো। কোন ত্রিভুজের অন্তবৃত্ত বলতে কি বুঝি? ত্রিভুজের মধ্যে বৃত্তকে আমরা কি বলি? অন্তবৃত্ত। যদি ত্রিভুজের ভেতরে আমরা বৃত্ত আগে কি বলি? অন্তবৃত্ত। অন্তবৃত্ত থেকে আমরা কি আলোচনা করছি এখানে? অন্তঃকেন্দ্র। তাহলে অন্তঃকেন্দ্র কি? যে ত্রিভুজটার নাম দিই এ বি সি, এই ত্রিভুজের প্রত্যেকটা অভ্যন্তরীণ কোণ, এর অভ্যন্তরীণ কোণ কোনটা? এই কোণটার অভ্যন্তরীণ কোণ, এই কোণটার অভ্যন্তরীণ কোণ, এই কোণটা একটা অভ্যন্তরীণ কোণ। এই অভ্যন্তরীণ কোণের ছেদক তিনটে একটা ত্রিভুজের অন্তবৃত্তের ক্ষেত্রে, অন্তবৃত্ত যখন ত্রিভুজের মধ্যে এঁকেছি, ত্রিভুজের কোণগুলোর কি বলছি? কোণগুলোর ছেদক যে বিন্দুতে মিলিত হবে। তাহলে এই বি কোণের ছেদক, সি কোণের ছেদক এবং এ কোণের ছেদক যেখানে মিলিত হবে, যদি জি বিন্দুতে মিলিত হয়, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো জি হচ্ছে অন্তঃকেন্দ্র। কি বললাম? আরেকবার বলি, কোণগুলির ছেদক বা ইন্টেরিয়র যে অ্যাঙ্গেলগুলো আছে এবিসি ত্রিভুজের, অন্তস্থ যে কোণগুলো আছে, অন্তস্থ কোণগুলোর ছেদক, এই কোণটাকে ছেদ করছে কোন? এই রেখাটা। এই তিনটে অভ্যন্তরীণ কোণের ছেদক যে বিন্দুতে মিলিত হবে, সেই বিন্দুটাকে আমরা কি বলবো? অন্তঃকেন্দ্র। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট অন্তঃকেন্দ্র? যদি বলি পরিকেন্দ্র বা সার্কুম সেন্টার, পরিকেন্দ্র বা সার্কুম সেন্টার, বাংলায় বলা হয় পরিকেন্দ্র, ইংরেজিতে বলা হয় সার্কুম সেন্টার। তাহলে সার্কুম সেন্টার বা পরিকেন্দ্র বলতে আজ কি বুঝি? আগে পরিবৃত্ত আছে। পরিবৃত্ত বলতে আমরা কি বুঝি? কোনো ত্রিভুজের পরিবৃত্তর ক্ষেত্রে, কোনো ত্রিভুজের
ত্রিভুজের পরিবৃত্ত যদি অঙ্কন করি, অন্তবৃত্ত মানে আমি কি বলেছিলাম, ভেতরে বৃত্ত, পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে বৃত্ত। পরিবৃত্ত মানে কি, বাইরে বৃত্ত। অন্তবৃত্ত মানে যে কোনো বস্তুর ভেতরে, পরিবৃত্ত মানে যে কোনো বস্তুর বাইরে। তাহলে ত্রিভুজের পরিবৃত্ত যদি আঁকতে চাই তাহলে ত্রিভুজের বাইরে বৃত্ত হবে। কিন্তু আমরা আলোচনা করছি কি এখানে সার্কুম সেন্টার। তাহলে কি বলতে পারি, সার্কুম সেন্টারের মধ্যে কি ত্রিভুজটাকে নামকরণ করি যে ত্রিভুজ এবিসি, বাহুগুলি থেকে লম্ব ছেদক। কি বলবো, বাহুগুলির লম্ব ছেদক। কি বললাম, বাহুগুলির লম্ব ছেদক। বাহুগুলিকে যদি লম্বভাবে ছেদ করি, তিনটে বাহুকেই, একটা কি এবি বাহু, এবি বাহুকে যদি লম্ব ছেদ করি, বিসি বাহুকে যদি আমি লম্বভাবে ছেদ করি, আর সিএ বাহুকে যদি আমি লম্বভাবে ছেদ করি, এদের লম্বভাবে ছেদ করার ফলে যে বিন্দুতে এরা তিনটে এসে মিলিত হবে, তিনটে সরলরেখা এসে মিলিত হবে, তাকে আমরা কি বলবো, পরিকেন্দ্র বলবো। আর আবার বলি শোনো, ত্রিভুজের পরিবৃত্তর ক্ষেত্রে পরিকেন্দ্রের যখন আমরা সংজ্ঞা বলবো তখন কি বলবো, যে বাহুর, ত্রিভুজের বাহুগুলি থেকে লম্বভাবে অঙ্কিত, ত্রিভুজের বাহুগুলি থেকে লম্বভাবে অঙ্কিত, তিনটে বাহুর উপর থেকেই লম্বভাবে অঙ্কিত রেখাগুলি যেখানে মিলিত হয়, তিনটি রেখায় যে বিন্দুতে মিলিত হয়, তিনটে রেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা কি বলি, সার্কুম সেন্টার বলি বা পরিকেন্দ্র বলি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি কি বললাম, এই চারটির মধ্যে কিন্তু খুব কনফিউশন হয়। কি কি বললাম, সেন্টারয়েড, সেন্টারয়েডে কি বলেছিলাম, বাহুর মধ্যবিন্দু থেকে। আর কি বললাম আমি, লম্ব কেন্দ্র বা অর্থ সেন্টার যেটা বলেছিলাম, অর্থ সেন্টারের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত বিপরীত বাহুর ওপর লম্বভাবে যখন ছেদ করবে। অন্তঃকেন্দ্রের ক্ষেত্রে কি বললাম, যখন ইন্টেরিয়র অ্যাঙ্গেলগুলো বা অন্তঃকোণগুলোর ছেদক বিন্দু বা অন্তঃকোণগুলোকে যারা বিভাজন করছে, সেই বিভাজন রেখাগুলো যখন পরস্পর যে বিন্দুতে মিলিত হবে তাকে বলবো আমরা সার্কুম সেন্টার। পরিকেন্দ্রটা কি বললাম, পরিকেন্দ্র বলছি যখন বাহুগুলি থেকে লম্বভাবে অঙ্কিত রেখা, তিনটে বাহুগুলি থেকেই অঙ্কিত লম্ব রেখা যখন পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলবো, সার্কুম সেন্টার বলবো। ক্লিয়ার এটুকুনি। নেক্সট পার্টে যদি বলি, আমরা আরো কিছু কিছু বলি ত্রিভুজের ক্ষেত্রে। কি বলি, ত্রিভুজের বলি আমরা যে সিমিলার ট্রায়াঙ্গেল কি আর সর্বসম ত্রিভুজ কি। তাহলে সর্বসম ত্রিভুজের কথা যদি প্রথম বলি, সর্বসম ত্রিভুজ বা ইংরেজিতে যাকে বলা হয় কনগ্রুয়েন্ট, কনগ্রুয়েন্ট। তাহলে কনগ্রুয়েন্ট ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ কি, দুটো ত্রিভুজের মধ্যে কি করা হয়, তুলনা করা হয়। দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করা হয়। আমি যদি একটার নাম দিই যে এ বি সি, একটার নাম দিলাম ডি ই আর এ, তাহলে এই ত্রিভুজ দুটো কখন আমরা বলবো, কখন বলবো যে এরা সর্বসম বা কনগ্রুয়েন্ট। তাহলে কি বলি আমরা এক ক্ষেত্রে, যে সাইড অ্যাঙ্গেল সাইড, একটা কি বলি, সাইড অ্যাঙ্গেল সাইড। কি বোঝাতে চাইছি, এই ত্রিভুজের ধরো এ বি বাহু, এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহু সমান সমান যদি বলি এই ত্রিভুজের ডি বাহু, এদের মধ্যস্থ কোণ, এদের যদি আমরা এই বাহুটাকে ধরি যে এই বাহুটা সমান সমান এই বাহুটা, আবার যদি বলি বিসি সমান সমান এখানে কি ইএফ, এই বাহুটা যদি বলি এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এবং এদের মধ্যবর্তী কোণ যদি নাম দিই তাহলে বলতে পারি কোণ বি সমান সমান কোণ ই। এই দুটো কোণ যদি সমান হয় তাহলে কি হলো, প্রথম ক্ষেত্রে সাইড সমান হলো, সাইডের পর কি অ্যাঙ্গেল সমান হলো, তারপর কি আবার নেক্সট যে আমার অ্যাঙ্গেলটা সাইডটা পাচ্ছি সেটাও সমান হলো। তাহলে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিসি আর ডিএফ হচ্ছে কি সর্বসম ত্রিভুজ। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে হয়। আবার কি বলতে পারি, সাইড সাইড সাইডও বলতে পারি। কি বলতে পারি, সাইড সাইড সাইড। যদি বলি এস এস এস, সাইড সাইড সাইডের ক্ষেত্রে হয়, তিনটে সাইডে যদি সেম হয়। যদি বলি আমি এখানে ধরো এবি, এখানে এবি বাহু, তাহলে এবি সমান সমান আমি যদি বলি বিসি বা এবি, এখানকার এবি সমান সমান হচ্ছে এখানকার ডি। আবার এখানে বলতে পারি বিসি সমান সমান এটার কি হবে ইএস, যেটা যেখানে আছে। এখানে এসি সমান সমান আমি কি যদি বলি যে ডিএস। এই তিনটে বাহু একে অপরের সমান, মানে এর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান।
তাহলেও আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এবিসি সর্বসম, কার সঙ্গে সর্বসম? ত্রিভুজ ডিইএফ এর সঙ্গে সর্বসম। তাহলে একটা কি বললাম সাইড অ্যাঙ্গেল সাইড, একটা বলছি সাইড সাইড সাইড, আবার কি বলতে পারি যে অ্যাঙ্গেল সাইড সাইড। কি বলতে পারি দেখো, আমরা কি কি বললাম, আলোচনা করলাম, আমরা সাইড অ্যাঙ্গেল সাইড বলেছি, সাইড 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 বলেছি, আবার অ্যাঙ্গেল সাইড সাইডও বলা যায়। যে একটা অ্যাঙ্গেল এবং দুটো যদি বাহু সমান হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারি। আবার যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় তাহলে আমরা কি বলবো RHS। এটা একটু বুঝে নাও, RHS মানে কি, ধরো দুটোই ধরো সমকোণী ত্রিভুজ হলো, এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, এর নাম দিলাম ABC, এর নাম দিলাম DEF। তাহলে RHS মানে কি, RHS মানে কি, রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা RHS ফর্মুলা ইউজ করি, যে একটা বাহু, RHS বলতে একটা বাহু, একটা অতিভুজ আর একটা কি অ্যাঙ্গেল। যদি আমরা বলি দেখো দুটো সমকোণী ত্রিভুজ, তাহলে এদের অ্যাঙ্গেলটা কি হবে, একটা অ্যাঙ্গেল সমান হবে, তাই না? একটা অ্যাঙ্গেল যদি এই ধরো AB সমান সমান, আমি বলে দিই একটু উদাহরণস্বরূপ বলি, AB সমান সমান এখানে কি বললাম DE। আবার কি বলবো, এদের যদি অ্যাঙ্গেল, এই B অ্যাঙ্গেল সমকোণ, এখানে যদি সমান E অ্যাঙ্গেল হয়, আর এদের হাইপোটেনাস কি হবে, সমান হবে, এদের কি হবে হাইপোটেনাস, H ফর কি হাইপোটেনাস। তাহলে হাইপোটেনাস বলতে আমি এখানে কি বলতে পারি, বাহু AC আর এখানকার বাহু যদি DF সমান সমান হয়, তাহলে ত্রিভুজ এক্ষেত্রেও ত্রিভুজ ABC সর্বসম কার সমান হবে, ত্রিভুজ DEF। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড সাইড সাইড, অ্যাঙ্গেল সাইড সাইড, আর RHS মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে RHS ইউজ করা হয়। এটা কার ক্ষেত্রে ইউজ হয়, সর্বসমর ক্ষেত্রে ইউজ হয়। এই ত্রিভুজের বাহু যদি সমান হয় ও ত্রিভুজের বাহু সমান হবে। এরপর কি আছে আমাদের, সিমিলার ট্রায়াঙ্গেল আছে, যে সাদৃশ্য ত্রিভুজ কোনগুলো, তাই না? তাহলে সাদৃশ্য ত্রিভুজ থেকে অনেক কোশ্চেন আছে, বা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে কোশ্চেন আছে। সিমিলার ট্রায়াঙ্গেলে কি দুটো ত্রিভুজের মধ্যে সিমিলারিটি তুলনা করা হয়। তাহলে সাদৃশ্য ত্রিভুজ, সাদৃশ্য বা সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার ট্রায়াঙ্গেল যদি দুটো ত্রিভুজ বলি, যদি দুটো ত্রিভুজের ক্ষেত্রে কম্পেয়ার করি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটা নাম দাও ABC, এটা নাম দিই যদি আমি দিই DEF। তাহলে এর ক্ষেত্রে কি কি বলা হয়, এর ক্ষেত্রে দেখো দু রকম ভাবে বলা হয়। এক কি বলা হয়, এর যদি সেম জিনিস যদি বলি, ওর ক্ষেত্রে আমি কি বলেছিলাম কনগ্রুয়েন্সের ক্ষেত্রে, যে সাইড সাইড সাইড, এর ক্ষেত্রেও বলতে পারি সাইড সাইড সাইড, এর ক্ষেত্রেও বলতে পারি সাইড সাইড সাইড, তাহলে তো দুটোই এক হয়ে গেল। ওর ক্ষেত্রে কি বলেছিলাম AB সমান সমান D সমান BE সমান সমান EF, AC সমান সমান কি DF। কিন্তু এর ক্ষেত্রে কি হবে দেখো, এটা বলতে পারি যে AB বাই কি লিখবো আমরা, AB বাই হচ্ছে আমাদের DE সমান সমান BC বাই EF সমান সমান AC বাই DF। এই তিনটে যদি সমান হয়, ওটা কি বলেছিলাম AB সমান সমান D, কিন্তু এখানে কি বলছে AB বাই D, BC বাই EF আর AC বাই DF। তাহলে আমরা কি বলতে পারি যে ত্রিভুজ ABC সিমিলার কার হবে, DEF বলতে পারি। আবার কিরকম বলতে পারি, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, তিনটে অ্যাঙ্গেলও যদি এদের সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এরা সিমিলার ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল, যদি বলতে পারি অ্যাঙ্গেল B সমান সমান কি অ্যাঙ্গেল E, অ্যাঙ্গেল A সমান সমান অ্যাঙ্গেল D, এখানে যেটা ধরছি এখানেও কিন্তু সেটা ধরবো। আবার এখানে যদি বলি অ্যাঙ্গেল F, বা এখান থেকে শুরু করো, এখানে যদি বলি অ্যাঙ্গেল C সমান সমান অ্যাঙ্গেল F, তাহলে আমি বলতে পারি ত্রিভুজ ABC সিমিলার ত্রিভুজ DEF। এক্ষেত্রে আরো হয়, কোথায় আরো হয় আমাদের কি কি হয়, আরো দেখ আরো হয় সিমিলারের ক্ষেত্রে, আরো আমরা বলি কি বলি, যদি অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান হয়, কি হয়, তিনটে অ্যাঙ্গেল সমান হলেও বলতে পারি, আবার অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সমান হলেও বলতে পারি, যে অ্যাঙ্গেল
অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল কি দুটো অ্যাঙ্গেল সমান হলেও কিন্তু আমরা বলতে পারি যে এটা সিমিলার ট্রায়াঙ্গেল। দুটো ত্রিভুজ যদি নিই, দুটো ত্রিভুজ যদি নিই এবিসি আর ডিইএফ, যদি দুটো ত্রিভুজ নিই, যদি দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বি সমান সমান বললাম অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ সমান সমান বললাম অ্যাঙ্গেল ডি, তাহলেও আমি বলতে পারি ত্রিভুজ এবিসি সিমিলার টু কি ডিইএফ। আবার কি বলতে পারি এস এ এস, সাইড অ্যাঙ্গেল সাইড, ওটার ক্ষেত্রেও কি বলেছিলাম সাইড অ্যাঙ্গেল সাইড, এটার ক্ষেত্রেও কি বলবো সাইড অ্যাঙ্গেল সাইড। কিন্তু সাইড অ্যাঙ্গেল সাইডের ক্ষেত্রে এখানে প্রবলেম কি হয়, এখানে দেখো ওখানের ক্ষেত্রে সাইডের ক্ষেত্রে আমি কি বলছিলাম একটুখানি এদের ডিফারেন্সটা দেখো, অনেক সময় উল্টো পাল্টা কোথায় হয়, আর কোথাও উল্টো পাল্টা হবে না, অ্যাঙ্গেলের সময় কোনো উল্টো পাল্টা নেই, পরপর দুটো অ্যাঙ্গেল, এখানে এখানে পরপর তিনটে অ্যাঙ্গেল। কিন্তু এখানে সাইডটার ক্ষেত্রে আমরা কি বলি, ওখানে যেমন সাইডটা বলেছিলাম যে এ বি সমান সমান কি ডি, এরকম লিখছিলাম এ বি সমান সমান ডি, কিন্তু এখানে সাইড সমান হতে গেলে কি বলতে চাইছি আমি যে এ বি, এটার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি দেখো এ বি বাই ডি, এ বি বাই ডি। একটা যদি আমরা এই দিক থেকে ঘুরি তাহলে আমরা এই কোণটা পড়বে, এই কোণটা যদি বলি তারপর কি বলবো যে এই কোণটা হচ্ছে কোণ বি সমান সমান কোণ ই, আর এরপর অ্যাঙ্গেল কোণটা হচ্ছে আমি এ বি নিয়ে নিয়েছি, মাঝের অ্যাঙ্গেল নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকছে কি বিসি আর ইএফ, তাহলে সমান সমান যদি বলি বিসি বাই ইএফ, তাহলেও আমরা কি বলবো যে ত্রিভুজ এবিসি সিমিলার কার সঙ্গে হচ্ছে ত্রিভুজ ডিইএফ, তাই না? সিমিলারিটি কোশ্চেন ক্ষেত্রে কি কি কোশ্চেন আছে, মেন যে কোশ্চেনটা আমি একটাই বলছি, যখন কোশ্চেনের ফর্মুলা যখন পড়বো তখন সিমিলারিটি অ্যাঙ্গেল এই ফর্মুলা তখন বলে দেবো। সিমিলারিটি মেন ফর্মুলা কি আছে যে বাহুগুলির অনুপাতেই এর ক্ষেত্রফলের অনুপাত কি হবে, তাহলে বাহুগুলির অনুপাত সঙ্গে সিমিলার ট্রায়াঙ্গেলের বা সাদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সবসময় বর্গ হয়। যদি বলে দেয় যে বাহুগুলির অনুপাত 2:3, দুটো সাদৃশ্য ত্রিভুজের বাহুগুলির অনুপাত কি বলবে 2:3, তাহলে সিমিলার ট্রায়াঙ্গেলের যদি বলে দেয় সিমিলার ট্রায়াঙ্গেল, তাহলে এদের ক্ষেত্রফল আমরা কি করবো, আমরা করবো কি 4:9, তাই না? এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই কনসেপ্টগুলো আমি দিচ্ছি, পরবর্তীকালে যখন অঙ্কের ফর্মুলা বলবো নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো। এরপর ত্রিভুজে কি হয়, এরপর ত্রিভুজে দুটো জিনিস হয় খুবই গুরুত্বপূর্ণ, ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, কি হয় একটু হাই লেভেলের পরীক্ষাগুলোতে আসে। যদি বলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসির বিসি বাহুর প্যারালাল হচ্ছে ডিই, তাহলে আমরা একে কিরকম ভাবে বলতে পারি যে এডি বাই বিডি, এই সমান সমান কি বলি এই বাই ইসি, এই একটা বলতে পারি। আবার কি বলতে পারি যে এডি বাই টোটালটা এবি সমান সমান কি বলতে পারি, এখানে কি ধরেছি এডি ছোট ছোট ত্রিভুজের সঙ্গে কার করছি বড় ত্রিভুজের, এইটা ছোট ত্রিভুজ আমার ছোট ত্রিভুজ, আর এই টোটালটা কি বড় ত্রিভুজ, তো ছোট ত্রিভুজের এডি বাই হচ্ছে বড় ত্রিভুজের এবি, ছোট ত্রিভুজের কি এই বাই হচ্ছে কি বড় ত্রিভুজের এসি, এই একটা হতে পারে। আর একটা কি হতে পারে, এটা উল্টে হতে পারে, আর কিছুই না, আমি কি লিখতে পারি যে বড় ত্রিভুজটা উপরে দিলাম এবি আর ছোট ত্রিভুজটা নিচে দিলাম এডি, সমান সমান সেম জিনিস, তাহলে উপরে যেহেতু আমি বড় ত্রিভুজের রেশিও লিখেছি, তাহলে এখানেও উপরে কি লিখবো এসি বাই ইসি, এই একটা কনসেপ্ট কাজ করে। এই অঙ্কটার উপর ত্রিভুজের ক্ষেত্রে আর একটা কনসেপ্ট কাজ করে দেবো ত্রিভুজের, যদি বলা হয় যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্য হচ্ছে ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, ডি বাহুকে যুক্ত করা হলো, কি বললাম মধ্য, আমি আবার বলছি দেখো এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি হচ্ছে বিসি হচ্ছে বিসি প্যারালাল ডি, তাহলে অলওয়েজ কি হবে হাফ অফ বিসি সমান সমান ডি, এটার হাফ, যখন মধ্যবিন্দুতে ছেদ করছে যদি গুদা বাংলায় বলি এটা যদি 4 হয় এটা কত হবে আমার 2 হবে, এদের অনুপাত যদি এটা 4 অনুপাত হয় এটা এর হাফ অনুপাত হবে, কারণ কি বলেছে মধ্যবিন্দুতে ছেদ করছে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে আছে, শেষ তোমাদের বলছি ত্রিভুজের ক্ষেত্রে, যে ধরো ত্রিভুজ এবিসি নেওয়া হলো, ত্রিভুজ এবিসি নেওয়া হলো, ত্রিভুজ এবিসি নেওয়া হলো, এই ত্রিভুজ এবিসির এডি বিন্দু নিলাম, এডি কি ত্রিভুজ এবিসির এডি হচ্ছে এদের কোণের অন্তঃবিভাজক, এবিসি ত্রিভুজ এডি হচ্ছে এবিসি ত্রিভুজের
অন্তঃবিভাজক। তাহলে এদের অ্যাকচুয়ালি জিনিসটা কি দাঁড়ায়, এদের যে ফর্মুলাটা দাঁড়ায় সেটা হচ্ছে তোমাদের বলি যে বিডি বাই ডিসি এই দুটো বাহুর হাফ অর্ধেক অর্ধেক বিডি বাই ডিসি সমান সমান এই দুটো বাহুর অনুপাতিক হয়। কি লিখবো, এবি বাই এসি। কি করবো, এবি বাই এসি। দেখো বুঝতে পারছো না, আরেকবার বলি যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কি হয়, এবিসি ত্রিভুজের ক্ষেত্রে সরি দেখো একটু পেনের ইয়েটা হয়ে গেছিল, কালিটা হয়ে গেল। তাহলে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে আমি কি বললাম যে এডি হচ্ছে কি, এডি হচ্ছে এদের কোণের অন্তঃবিভাজক, তাই না? তাহলে এদের অ্যাকচুয়ালি এদের রিলেশনশিপ কি দাঁড়াবে যে বিডি বাই ডিসি সমান সমান এবি দুটো বাহুর কি অনুপাতিক, এবি বাই এসি। এই জিনিসটা খুব কিন্তু মনে রাখবে, কারণ এটা দিয়ে অনেক অঙ্ক দেয় পরীক্ষায়, যে বিডি বাই ডিসি সমান সমান কি এবিসি ত্রিভুজের অন্তঃবিভাজক হচ্ছে এডি। চলো মোটামুটি এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে ত্রিভুজের যে সমস্ত ফর্মুলাগুলো হয়, যে ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের মধ্যে যদি বৃত্ত আঁকো সেই বৃত্তের ক্ষেত্রফল কত হবে বা পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে, এই সমস্ত ত্রিভুজের যে সমস্ত ফর্মুলা যেগুলো আছে সেগুলো ফর্মুলা দিয়ে একটা অঙ্ক করিয়ে দেবো। চলো আজকের মতো এখানেই থাক।